মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে, পারলে তো চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। সবাই দেখেছে, এত রাগ, কি রাগ কেন? দশপ্রহরণ ধারিনি, মা দুর্গার কথা বলা আছে বলে। পবিত্র স্বাধীনতা দিবস ছিল, সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে দিল্লিতে, সেখানে পূর্ণাঙ্গ বন্দে মাতরম যখন গাওয়া হচ্ছিল, তখন কংগ্রেসের যিনি প্রকৃতপক্ষে মালিক, শ্রীমতী সোনিয়া গান্ধী, তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন, সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোন নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে মাতরম তার সার্ধশতবর্ষ চলছে, গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম তাকে রাষ্ট্রগীতকে সম্মান এবং মর্যাদা দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে বন্দে মাতরমের সম্মান মর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট আইনও আনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি দায়িত্ব নেওয়ার পরে সমস্ত সরকার এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনাতে বন্দে মাতরম আমরা বাধ্যতামূলক করেছি। সর্বোপরি স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা আনার জন্য যারা বিপ্লবী ছিলেন, তাদের সঞ্জীবনী মন্ত্র ছিল বন্দে মাতরম। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের এই অমূল্য সৃষ্টি গোটা দেশ গ্রহণ করেছে। এটি জাতীয়তাবাদের মন্ত্র, এটি সঞ্জীবনী মন্ত্র, এটি জাগরণের মন্ত্র। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র পরিবারের পক্ষ থেকে সুমিত্র চ্যাটার্জি, তিনি গতকাল কংগ্রেসের চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডের,
সোনিয়া গান্ধীজিকে একটি চিঠিও লিখেছেন, আপনারা জানেন, যেটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা পেয়েছি। সেই চিঠির প্রতিলিপি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও তিনি দিয়েছেন। আমি পশ্চিমবাংলার কংগ্রেসীদের কাছ থেকে কিছু আশা করব না, কারণ এদের এই বিষয়ে কিছু বলার ক্ষমতা বা দম আছে বলে আমার মনে হয় না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সুমিত্র চ্যাটার্জির লেখা মাননীয় সোনিয়া গান্ধী এবং মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে চিঠির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া আশা করব এবং এই বন্দে মাতরম মন্ত্র, বন্দে মাতরম কে অপমান করার মধ্য দিয়ে সমগ্র রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। এই বন্দে মাতরম যে অতীত ইতিহাস ভারতীয় জাতীয়তাবাদের চেতনাকে যেমন নতুন ভাষা দিয়েছিল, সাথে সাথে এটি আনন্দ মঠে অন্তর্ভুক্ত হয়, এটাও আমরা সবাই জানি। বঙ্গভঙ্গের পরে এই গান আরো গভীরভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যায়। বিপিনচন্দ্র পাল লিখেছিলেন যে স্বদেশী বয়কট এবং বন্দে মাতরম, স্বদেশী বয়কট এবং বন্দে মাতরম এই তিনটি শব্দই হয়ে উঠেছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণবন্ত সমর্থক। স্বাভাবিকভাবে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা এবারে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতরম শুধু প্রার্থনায় বাধ্যতামূলক করেছি তা নয়, আমরা এই বর্ষে বন্দে মাতরম একটি জাতীয় মানের মিউজিয়াম তৈরি করার জন্য আমরা ঘোষণা করেছিলাম, আপনারা জানেন। তাই কালকের এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বন্দে মাতরম তথা ঋষি বঙ্কিমচন্দ্রকে যারা অপমান করেছেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, এটুকু আমি আশা করব। এটার তো বাংলা শুধু নয়, এ তো রাষ্ট্রের সঙ্গে যুক্ত। আসমুদ্র হিমাচল পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হয়। ভারতবর্ষের পার্লামেন্টে কঠিন এবং কঠোর আইন আনা হয়েছে বন্দে মাতরমকে অমর্যাদা করলে। এটা শুধুমাত্র পশ্চিমবাংলা থেকে নয়, নিশ্চিতভাবে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি পশ্চিমবাংলার সাহিত্য সম্রাট, তার প্রতি এই বাংলার আবেগ অনেক বেশি। কিন্তু এটা বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনের স্বদেশী মন্ত্র ছিল, তাই এটাকে কেবলমাত্র পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তার পরিবার গতকাল রাতেই রিয়াক্ট করেছেন, মেল করে মাননীয় সোনিয়া গান্ধীকে, মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে জানিয়েছেন। তারা ক্ষমা চেয়ে নিন, ভুল হয়েছে স্বীকার করবেন, এটাই আশা করব। একটু বলার ছিল যেটা হচ্ছে যে, আর দুজন বলছেন কেন, একজন বলুন। বঙ্কিমচন্দ্রের সঙ্গে বাংলা একটা বুদ্ধিজীবী, এই যে এই ঘটনাটা যে ঘটেছে, এটা তো বাংলার মানে আত্মসম্মানে আঘাত। তো বাংলার বুদ্ধিজীবীরা এই বিষয়ে আপনার কাছে কোনো মতামত জানিয়েছে? দেখুন, এটা তো কালকে ঘটেছে। কাল সবাই স্বাধীনতা দিবসের একটা আনন্দ, একটা উৎসবের মেজাজে সবাই ছিলেন। আর আজকে রবিবার, নিশ্চয়ই রিয়াক্ট করতে শুরু করবেন। পরিবার তো কাল রাতেই করেছেন, লেট নাইট। একটু আগে পরিবারও প্রেস কনফারেন্স করেছে, দিল্লিতেও প্রেস কনফারেন্স হচ্ছে, অনেক জায়গায় অনেকে রিয়াক্ট করছে।
সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হচ্ছে, ওই ছবি তো ভাইরাল হয়েছে। কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ! কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে? পারলে তো মানে চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গের। সবাই দেখেছে, এত রাগ। কি রাগ কেন? দশপ্রহরণ ধারিনি, মা দুর্গার কথা বলা আছে বলে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এগুলো বলা আছে বলে, বিদ্যা দায়িনী মা সরস্বতীর বন্দনা আছে বলে, ধরণিং ভরণিং বলা আছে বলে, সংস্কৃত বলা আছে বলে নাকি? এগুলো দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই। রিয়াকশন তো হবেই। ওনারা পরিবারের কথা মেনে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বাড়তে না দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। এক মিনিট বাবু, নাকাশিপাড়া পরে আশিসবাবুটা শেষ করে দিচ্ছি। আশিসবাবু সম্পর্কে একটু বাংলায় বলুন, আর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে উনি একটা নোট রেখে গেছেন, সেখানে উনি বলেছেন যে দুর্নীতি সবাই মামলায় দেখেছে তো, আপনারা দুর্নীতি মামলা মিডিয়াতে ডাকাডাকি করছেন, তো ওটাতে উনি জড়িত ছিলেন না, ক্ষমতা ছিল না ওনার। দ্বিতীয়ত একটা পরামর্শ দিয়ে গেছেন যে পরিবারের কেউ যেন রাজনীতিতে না আসে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। তা আমি একজন বিরোধী নেতা বা পলিটিক্যাল পার্সন হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন ওই সুইসাইড নোটের উপরে আমার মন্তব্য করা মনে হয় ঠিক হবে না। পুলিশ যেটা ফরেন্সিকে পাঠাবে, ওনার হস্তাক্ষর প্রমাণ হবে, তারপরে পুলিশ মন্ত্রীর বলা উচিত। পুলিশ মন্ত্রীর একটু দায়িত্ব বেশি, দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু সামগ্রিকভাবে আমি যেটা হিন্দিতে বললাম সেটা বাংলাতে বলে দিতে পারি। প্রথম সকালেই ঘটনাটা জেনেছি, এটা খুবই দুঃখের, এবং এই খবরটা শোনার পরে আমরা যারা তার সঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে, এবং 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব মানে আমাদের বেদনার লেগেছে, প্রথমেই শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহাকে মেসেজ করেছি, তিনি কলকাতায় একটি কর্মসূচিতে আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি, এবং ওরা শোক সামলে নিক। সামলে নেওয়াটা খুব কঠিন। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। উনি বললেন যে না, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসে, মানে ধ্রুব সাহাও বলেছেন, প্রণাম করেছেন, ওনার বাড়ি থেকেও আমি কনফার্ম করলাম গেছিলেন, প্রণাম করে এসেছেন, আশীর্বাদ নিয়ে এসেছেন। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুল্লি ছিলেন ওখানে। হয়তো শাসক দলের একজন ডেপুটি স্পিকার, মন্ত্রী হিসাবে যে ক্ষমতা তার ছিল সেটা চলে গেছিল,
কিন্তু স্বাভাবিক জীবনযাপন ওখানে উনি করতেন, সবার সঙ্গে মিশতেন। বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো, বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। তা আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। কারণ একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ। তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে, যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে। ওখানে কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে তো সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাই উনার সহযোগীরা বা উনি যাদের নিয়ে রামপুরহাটে রাজনীতি করতেন তাদেরকে তো সার্টিফিকেট আমি দিতে পারবো না। রামপুরহাটের বকটুইতে অনেক ঘটনা ঘটেছে, ওখানে স্যান্ড মাফিয়াদের দৌরাত্ম্য আছে, ওখানে আপনার ওই ভাদু আনারুল এসব কি সব ঘটনাও তো গত 2-3 বছরের মধ্যে ঘটেছে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষাবিদ, সজ্জন, সৎ মানুষ, তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএ কে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো তাকে হারালো, দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমি জিজ্ঞেস করেছি পুলিশ কখনো ফোন করেছে কিনা, থানায় ডেকেছে কিনা, বা কোনো অসুবিধা হয়েছে কিনা। কোনো অসুবিধা ওনার হয়নি, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক, এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন। খুব অল্প সময় পরবর্তীকালে তিনি আমার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন বেশ কিছুদিন আগে, যেহেতু অনেক দিনের একটা চেনা পরিচয় ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেচ্ছা দিয়েছিলেন। বলেছিলাম আপনি কখনো কলকাতায় এলে আসবেন, সচিবালয় তো কোনো দলের নয়, সকলের। আপনি এতদিন প্রাক্তন এমএলএ ছিলেন, বিধানসভায় আপনি আসতে পারেন, এক্স এমএলএ হিসেবে আপনার পূর্ণ অধিকার আছে, নাগরিক হিসেবে তো আছেই, এক্স এমএলএ, এক্স ডেপুটি স্পিকার হিসেবে এক্সট্রাও আপনার অধিকার রয়েছে। সব মিলিয়ে বেদনাদায়ক। আরেকটা কি বলছো? তৃণমূলের লোকরা মেরেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি।
ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে প্রাথমিকভাবে, এসপি আমাকে যা জানিয়েছে। অ্যারেস্ট হয়েছে ওখানে, জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে না। প্রশ্ন বলছিলাম যে যে আয়ুষ্মান ভারতের সঙ্গে কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেটা কি একসঙ্গেই হবে? একসঙ্গে আজকেই লঞ্চ হচ্ছে। আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে আয়ুষ্মান ভারতের কার্ড কারা পাবেন ক্রাইটেরিয়া অনুযায়ী। এমনি তো সিনিয়র সিটিজেন অল 40 লক্ষ, ওদের কোনো ক্রাইটেরিয়া নেই, সবার সিনিয়র সিটিজেন যারা বাবা কাকা জ্যাঠা দাদু দিদা যারা আছেন সবাই পাচ্ছেন 70 ঊর্ধ্ব, কোনো তার ক্রাইটেরিয়ার মানে নেই। বাকি যে ক্রাইটেরিয়া আছে তাতে আয়ুষ্মান ভারতে ফিট করে যাচ্ছেন ম্যাক্সিমাম 80 লক্ষ পরিবার মতো ফিট করছেন না, তাদের জন্য সেম 5 লাখ টাকা গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে পাবে সেই সেই হসপিটালে তারা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা করা হবে এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হবে যাতে কেউ বঞ্চিত না হন। হ্যাঁ, ক্যাশলেস একদম ইকুয়াল, মানে আয়ুষ্মান ভারতে যা বেনিফিট চিফ মিনিস্টার হেলথ স্কিমে সেম বেনিফিট, একদম আপনার সমান ইকুয়াল। আরেকটা বলি, আমাদের ওই 1 আগস্ট থেকে আমি শুরু করেছিলাম পশ্চিমবঙ্গে, জানেন আমি সহ অনেকেই ওই সেলফ এনুমেরেশন, আমরা ভারতবর্ষের মধ্যে এখন ফার্স্ট হয়েছি সোফার। আমাদের রাজ্যে সবচেয়ে বেশি করেছে 53,13,589 জন। আমাদের কমপ্লিশন রেট হচ্ছে 93.84, 93.84। আমরা ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট 53,13,589। বাঁকুড়ায় যে অভিযোগটা উঠেছে না, যে পিটিয়ে খুব মেরেছে, হসপিটালে ভর্তি করেছে এবং এফআইআর, পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরো সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে।